আসসালামু আলাইকুম। আমরা আবার চলে আসলাম আমাদের সমাসের ক্লাসে। আমরা গতকাল আমাদের সমাসের পার্ট 1 করেছিলাম, আজকে আমাদের পার্ট 2 হবে। তো আমরা কিছুক্ষণ সময় নেব, আমরা একটু স্টুডেন্টরা যুক্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো কারা কারা থাকছে আমাদের সঙ্গে আমরা একটু দেখি। আমাদের গতকাল আমরা সমাসের বেসিক জিনিসগুলো, সমাস কীভাবে নির্ণয় করতে হবে, প্রাথমিক আলোচনাগুলো আমরা করেছিলাম এবং দ্বন্দ্ব সমাসটা শিখেছিলাম। তবে আজকে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমাস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে আমাদের পরীক্ষায় যতগুলো সমাস থেকে প্রশ্ন আসে তার মধ্যে সবচাইতে বেশি আসে তৎপুরুষ সমাস থেকে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। স্নাতা, ওকে, স্নাতা আছে, সুমাইয়া আছে। তো আরও সবাই যুক্ত হয়ে যাও খুব দ্রুত দ্রুত। আর তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে এখানে অবশ্যই মেনশন করে দাও, আর সেই সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও যাতে সবাই এই ক্লাসটা পেয়ে যায়। হ্যাঁ সুমাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যেটা বলছিলাম যে তৎপুরুষ সমাস থেকে কিন্তু সবচেয়ে বেশি প্রশ্ন আসে। তো সেই কারণে তৎপুরুষ সমাসটা ভালো মতো শিখে নেওয়াটা কিন্তু অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা সেই কারণে আজকের আলোচনাটা হচ্ছে আমাদের তৎপুরুষ সমাস নিয়ে। তো আমরা ডিটেইলে তৎপুরুষ সমাসের যত উদাহরণ আছে সকল উদাহরণ কিন্তু আমরা আজকে ডিটেইলে শিখবো ইনশাল্লাহ। ওকে, অর্ঘ্য আছে আমাদের সাথে, নাসরিন আক্তার আছে, তাসনিয়া ফারিন আছে, আমিনা আছে। গুড, সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, ঠিক আছে? ফ্রেন্ডদেরকে মেনশন করো এবং ভিডিওটা অবশ্যই লাইভটা শেয়ার করে দাও যাতে তোমার বন্ধু বান্ধবরা, তোমার সার্কেল যেন এটা দেখতে পারে, ঠিক আছে? শিলা আক্তার, ওয়ালাইকুম সালাম। তা আমরা হচ্ছে সবাই একটু যুক্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করছি, কারণ তৎপুরুষ সমাস শিখবো এবং এটা যদি আমরা শুরু করে ফেলি এবং কেউ যদি একটু পরে যুক্ত হয় তাহলে কিন্তু সে এখানে অনেক কিছুই মিস করে যাবে, তারপরের অংশটা বুঝতে সমস্যা হবে। সেই কারণে আমরা একটু সবাই আসা পর্যন্ত অপেক্ষা করছি। ওয়ালাইকুম আসসালাম আশামণি, দেবজিৎ, হ্যালো। ক্লাসের পিডিএফগুলো কোথায় পাবে এটা জানিয়ে দেওয়া হবে। ঝুমা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। শিলা আক্তার, ওকে। তোমরা সবাই সুন্দর করে অবশ্যই মেনশন করতে থাকো ফ্রেন্ডদের। আচ্ছা, হুমায়ুন রহিম বলছে ভাইয়া রেকর্ড ক্লাস পাবো না? রেকর্ড ক্লাস তো আমাদের, প্রথম কথা এই সমস্যার ক্লাসগুলো আমাদের এই গ্রুপে তো থাকছেই, সেই সঙ্গে আমাদের অ্যাপে থাকবে, ওয়েবসাইটে থাকবে, ইউটিউব চ্যানেলে থাকবে, সব জায়গায় আমাদের এই ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ। ঝুমা বলছে কালকে ক্লাস করতে পারি না। কালকে ক্লাস করতে না পারলেও সমস্যা নেই, আজকে করো, বুঝতে পারবে। শিয়াব, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। মিম আছে আমাদের সাথে, ওয়ালাইকুম সালাম। সমাসে আমি আরও একবার মনে করে দিই, সমাসের জন্য কিন্তু আমাদের সব মিলিয়ে 5টি ক্লাস হবে, যেই 5টি ক্লাসের মধ্যে প্রথম ক্লাসটা আমরা অলরেডি করে ফেলেছি গতকাল, আর আজকে আমাদের সেকেন্ড ক্লাস। এরপরেও কিন্তু আরও 3টি ক্লাস হবে। 5টি ক্লাস, প্রায় 10 ঘন্টার ক্লাস, মানে সমাসের আদ্যপান্ত খুঁটিনাটি যত উদাহরণ আছে সব কিন্তু আমরা একদম ভেঙে চলে শিখে ফেলবো ইনশাল্লাহ। সমাসের যার যেখানে সমস্যা আছে সব সমস্যা আমরা দূর করে ফেলবো আমাদের এই 5টি ক্লাসের মধ্যে। সমাপ্তি, নীরব, তাসমিয়া, খাদিজা আক্তার, তাহমিনা তামজিদ মিম, হ্যালো ভাইয়া। নীরব, ওয়ালাইকুম আসসালাম। আজকের ক্লাস কি 2 ঘন্টা হবে? আজকের ক্লাসটা 2 ঘন্টা হবে কিনা সেটা গুরুত্বপূর্ণ না, আমাদের তৎপুরুষ সমাসটা একদম খুব ভালোভাবে শেষ করে ফেলতে যতটুকু সময় লাগে আমরা ততটুকু সময় নেব। তাসমি আছে, তাহমিনা আক্তার আছে, ওকে, সিয়াম আছে, নূরজাহানকে দেখতে পাচ্ছি, সানজিদা আক্তার, সিয়ামাকে দেখতে পাচ্ছি,
তামিমা আক্তার, ওকে, ভেরি গুড। ওকে, আমরা মোটামুটি 5 মিনিট কিন্তু অপেক্ষা করেছি স্টুডেন্ট যারা যুক্ত হবে তাদের জন্য। সবাই যুক্ত হতে থাকুক, আমরা ক্লাসটা শুরু করে দিতে পারি। অবশ্য আমরা একটু ক্লাসের আগেই চলে এসেছি, 11টার সময় দেওয়া ছিল, আমরা 4 মিনিট আগে শুরু করেছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আনোয়ার, ওয়ালাইকুম আসসালাম। মাহিন আছে আমাদের সাথে, মোশাররফ খান আছে। আবারও চলে আসলাম আপনার ক্লাস করতে, আইসিটি ক্লাস বাদ দিয়ে। তাসমি, থ্যাংক ইউ। ফারহানা তাবাসসুম, রিফাত আহমেদ, হ্যাঁ রেশমা, তোমার নাম রেশমা আমরা জানি, ইতোমধ্যে তুমি অনেকবার কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিয়েছো যে তোমার নাম রেশমা। আইসিটি ক্লাসও করছি, বাংলাতেও জয়েন হয়েছি। রেহেনা বেগম, বাহ। রিমন হাওলাদার, ফাহিমা আক্তার ঝুমা, ওকে ওকে। আমরা মনে হয় যে অনেকে হাজির হয়ে গিয়েছি, আমরা ক্লাসটা শুরু করে দিই, আমরা টাইম কিল না করি। তারপরে যারা যুক্ত হবে তারা যুক্ত হতে থাকুক। আসো আমরা ক্লাসটা শুরু করি। আজকে আমাদের সমাসের পর্ব 2। চলো আজকে আমাদের আলোচনায় কি আছে আমরা একটু দেখি। আমাদের আজকের আলোচনা আছে তৎপুরুষ সমাস। দেখো, তৎপুরুষ সমাস আমরা গতকাল শিখেছিলাম। তোমাদের তৎপুরুষ সমাসের বেসিক জিনিসটা মনে আছে কিনা? আমরা তৎপুরুষ সমাসের ক্ষেত্রে কি বলেছিলাম, যে তৎপুরুষ সমাসে কোন পদ প্রাধান্য পায়? তৎপুরুষ সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়। কোন পদের অর্থ? পরপদের অর্থ প্রাধান্য পায়। আর এর পূর্বপদের সাথে বিভক্তি যুক্ত করা যায়। অর্থাৎ যেই সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায় আর পূর্বপদের সাথে বিভক্তি যুক্ত করা যায় সেগুলো হচ্ছে তৎপুরুষ সমাস। এটাই আমরা সংজ্ঞায় দেখছি। দেখো, যে সমাসে পরপদের অর্থ প্রধান হিসেবে বিবেচিত হয়, পরপদের অর্থ প্রধান হিসেবে বিবেচিত হয়, সেটি হচ্ছে তৎপুরুষ সমাস। আচ্ছা, আমরা এখানে উদাহরণ দেখেছি মধুমাখা, অশ্রুপূর্ণ, প্রাণত্যাগ, শোকাকুল, প্রাণাধিক, রাজপুত্র। উদাহরণগুলো দিয়েছে, আমরা এই উদাহরণগুলো সবই বিশ্লেষণ করব। তা আমি ইতিমধ্যেই বলেছি গতকাল যে পরপদের অর্থ প্রাধান্য পেলে, তো আমরা ইতিমধ্যেই জানি যে পরপদের অর্থ প্রাধান্য পেলে আমাদের 4টা সমাস হতে পারে: কর্মধারায়, তৎপুরুষ, দ্বিগু এবং প্রাদি। কিন্তু সেই ক্ষেত্রে আমরা তৎপুরুষ চিনব কি করে? আমরা এই জিনিসটা শিখেছিলাম যে তৎপুরুষ সমাসের ক্ষেত্রে শব্দটাকে ভাঙলে বিভক্তি পাওয়া যায়, তাই না? মনে আছে? তৎপুরুষ সমাসকে ভাঙলে শব্দটার মধ্যে কি পাওয়া যায়? বিভক্তি পাওয়া যায়। তো যেই শব্দকে ভাঙলে বিভক্তি পাওয়া যাবে সেটিই তৎপুরুষ সমাস হবে। আর কিচ্ছু দেখার নাই। কোনো শব্দকে ভাঙলে যদি আমরা একটা বিভক্তি পাই তাহলে সেটা অবশ্যই তৎপুরুষ সমাস হবে। ভালো করে খেয়াল করে দেখো, আমরা লিখেছি কি? মধুমাখা। আচ্ছা, মধুমাখা মানে কি? মধুমাখা মানে কি? যে জিনিসটা মধু দিয়ে মাখা হয়েছে, তাই না? এই দেখো, মধু দিয়ে মাখা বা মধু দ্বারা মাখা। এই যে দ্বারা একটা বিভক্তি, তৃতীয়া বিভক্তি চলে আসলো। অশ্রুপূর্ণ। অশ্রুপূর্ণ মানে কি? মানে অশ্রু, যদি বলি অশ্রুপূর্ণ চোখ, তার মানে কি? যে চোখটা অশ্রু দিয়ে পূর্ণ হয়েছে। তাহলে অশ্রু দিয়ে পূর্ণ, এই দেখো দিয়ে বা দ্বারা, তৃতীয়া বিভক্তি চলে এসেছে। প্রাণ ত্যাগ মানে কি? যদি বলি তিনি প্রাণ ত্যাগ করলেন, তার মানে তিনি প্রাণকে ত্যাগ করলেন, প্রাণকে ত্যাগ করলেন। এই দেখো, প্রাণকে, এই যে কে, এটা একটা বিভক্তি চলে এসেছে। শোকাকুল। আকুল মানে হচ্ছে কাতর হওয়া। আকুল মানে কি? কাতর হওয়া, দুঃখ দ্বারা কাতর হওয়া। তো শোকাকুল, তাহলে কি দ্বারা কাতর হয়েছে? শোক দ্বারা কাতর হয়েছে। তাই যে শোক দ্বারা, দেখো তৃতীয়া বিভক্তি এসেছে। প্রাণাধিক। প্রাণাধিক মানে কি? আমরা বলি না, সে আমাদের প্রাণের চাইতেও অধিক, প্রাণের চাইতেও প্রিয়। তো প্রাণাধিক মানে প্রাণের চাইতেও যে প্রিয় বা প্রাণের চাইতেও যে অধিক। এই দেখো, প্রাণের চেয়ে অধিক, তো চেয়ে একটা বিভক্তি, পঞ্চমী বিভক্তি। রাজপুত্র মানে কি? আমরা সবাই জানি রাজার পুত্রকে আমরা রাজপুত্র বলি, তার মানে রাজপুত্রকে ভাঙলে কি হয়? রাজার পুত্র। এই যে র বিভক্তি আছে। তাহলে দেখো, এইভাবে যদি যে কোনো শব্দকে তুমি শুধু অর্থ অনুযায়ী যদি ভাঙো, খুব কমন সেন্স দিক, খুব বেশি জানার নাই, বোঝার নাই, জাস্ট শব্দটা দ্বারা কি বোঝাচ্ছে এটা মাথায় রেখে যদি অর্থ অনুযায়ী শব্দটাকে ভাঙো, ভাঙলেই কিন্তু তোমরা দেখবা যদি সেখানে একটা বিভক্তি পাও তাহলে সেটা তৎপুরুষ সমাস। কারণ শব্দকে ভাঙলেই যদি তার মধ্যে একটা বিভক্তি পাওয়া যায় তাহলে সেটা তৎপুরুষ সমাস। এখন খেয়াল করে দেখো, এর মানে হচ্ছে তৎপুরুষ সমাসের যে প্রকারভেদ আমরা শিখব, এই প্রকারভেদটার জন্য আমাদের একটা জিনিস জানা থাকা লাগবে। সেটা কি? সেটা হচ্ছে বিভক্তি কোনটা কি হয় সেটা।
তো আমি একটু তোমাদের এই সম্পর্কে একটু আগে ধারণা দিয়ে দিতে চাই। দেখো আমি একটু এটা এখানে লিখছি, হ্যাঁ, আমাদের বিভক্তি কোনটা কি, তারপর আমি আলোচনায় যাব। আমাদের দ্বিতীয় বিভক্তি হচ্ছে কে রে, এটা অনেকেরই মুখস্থ আছে, তারপর আমি একবার মনে করে দিচ্ছি। দ্বিতীয় বিভক্তি কে রে। আচ্ছা, তৃতীয় বিভক্তি কি? তৃতীয় বিভক্তি হচ্ছে দ্বারা, দিয়ে, আরেকটা হচ্ছে কর্তৃক, দ্বারা দিয়ে কর্তৃক। চতুর্থী বিভক্তি কোনগুলো? চতুর্থী বিভক্তি হচ্ছে কে রে, অর্থাৎ দ্বিতীয় এবং চতুর্থী দেখো একই রকম হয়, ঠিক আছে। এবার আসো পঞ্চমী বিভক্তি কোনগুলো? পঞ্চমী বিভক্তি হচ্ছে হতে, থেকে, আর চেয়ে। ষষ্ঠী বিভক্তি কোন দুটা? ষষ্ঠী বিভক্তি হচ্ছে র, এর। আর সপ্তমী বিভক্তি কোনগুলো? সপ্তমী বিভক্তি হচ্ছে এ, অন্তস্থ অ, তে। এই হচ্ছে আমাদের বিভক্তি। প্রথমা বিভক্তি আমাদের তৎপুরুষ সমাসের ক্ষেত্রে প্রয়োজন নেই। তো তাহলে দেখো এই যে 6টা বিভক্তি, এই 6টা বিভক্তি আমরা যদি মনে রাখতে পারি, শুধু এই বিভক্তিটুকু মনে রাখতে পারলে কিন্তু আমাদের তৎপুরুষ সমাসের প্রকারভেদ একেবারে পানি, আর কিচ্ছু দেখা লাগবে না, শুধু এই বিভক্তিটা আমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে দেখো দ্বিতীয় এবং চতুর্থী কি? কে রে। দ্বিতীয় এবং চতুর্থী এই দুটো হচ্ছে কে রে। তৃতীয়া হচ্ছে দ্বারা দিয়ে কর্তৃক। তৃতীয়া কি? দ্বারা দিয়ে কর্তৃক। পঞ্চমী হতে থেকে চেয়ে, পঞ্চমী হতে থেকে চেয়ে। ষষ্ঠী র এর, র এর। সপ্তমী এ অন্তস্থ তে, এ অন্তস্থ তে। এই জিনিসটা একটু মুখস্থ রাখতে হবে। আরেকবার বলি, দ্বিতীয় এবং চতুর্থী হচ্ছে কে রে, তৃতীয়া হচ্ছে দ্বারা দিয়ে কর্তৃক, পঞ্চমী হচ্ছে হতে থেকে চেয়ে, ষষ্ঠ হচ্ছে র এর, আর সপ্তমী এ অন্তস্থ তে। এই বিভক্তিগুলো যদি থাকে তাহলে আমাদের তৎপুরুষ সমাস হয়। এখন খেয়াল করে দেখো, আমরা একটু প্রকারভেদে যাই। তা আমরা তৎপুরুষ সমাসের প্রকারভেদে যাওয়ার আগে আরো কিছু উদাহরণ দেখেছি। যেমন আমরা দেখছি গা ঢাকা। গা ঢাকা যে তৎপুরুষ সমাস, এটা আমরা এই শব্দটাকে ভাঙলেই বুঝতে পারবো। গা ঢাকা মানে কি? শরীরকে ঢাকা। শরীরকে ঢাকা মানে গাকে ঢাকা। এই দেখো গা কে, কে এসেছে। আচ্ছা, বাসস্থান। বাসস্থান মানে কি? যে স্থানটা বাস করার জন্য, তাই না? বাস করার জন্য যে স্থান সেটা হচ্ছে বাসস্থান। যে জন্য বা নিমিত্ত, এই জন্য বা নিমিত্ত কিন্তু সরাসরি বিভক্তি না, তবে বিভক্তির মতোই ব্যবহৃত হয়, এটা নিয়ে আমরা আলোচনা করব। বীরবল মানে কি? বীরের শক্তি বা বীরদের যে শক্তি। তো এই জায়গায় দেখো বীরদের বল, বীরবল, দের বিভক্তি এসছে। নরপতি, পতি মানে হচ্ছে নেতা। পতি মানে কি? নেতা বা প্রধান। তো নরপতি মানে হচ্ছে অনেকগুলো মানুষের মধ্যে যে প্রধান, তাকে বলে নরপতি। তাহলে নরের পতি বা নরদের প্রতি, এই দেখো বিভক্তি এসছে, নরদের প্রতি। রাজমিস্ত্রি কি? আমরা জানি মিস্ত্রিদের মধ্যে যে প্রধান সে হচ্ছে রাজমিস্ত্রি। তাহলে মিস্ত্রিদের রাজা, এই দেখো মিস্ত্রিদের রাজা, এই দেখো দের এসেছে। দের একটা কিন্তু বিভক্তি। এই দেরের মধ্যে দেখো র আছে তোমাদের, হ্যাঁ, র। আচ্ছা, এরপরে দেখো আমরা বলছি অধ্যয়নরত। রত মানে হচ্ছে যেই কাজে যুক্ত আছো তুমি, নিয়মিত যে কাজটা চলছে। তাহলে তুমি কোন কাজের সাথে যুক্ত আছো? অধ্যয়নে যুক্ত আছো না? অধ্যয়নে যুক্ত আছো, তাই দেখো অধ্যয়নে রত, এই দেখো এ আছে। ঢেকি ছাটা, ঢেকি চেনো? ঢেকি হচ্ছে আগেকার সময়ে বাসা বাড়িতে এক ধরনের কাঠের তৈরি একটা জিনিস থাকতো, যেটাতে ধান টান এগুলো ভাঙানো হতো, ওইটাকে বলতো ঢেকি। হ্যাঁ, তোমরা যদি না চিনে থাকো তাহলে অবশ্যই গুগলে সার্চ করবা, ঢেকির ছবি পেয়ে যাবে। দেখো ঢেকি ছাটা, তাহলে কিসে ছাটা? ঢেকিতে ছাটা। এই যে ঢেকিতে, দেখো তে বিভক্তি এসছে। আচ্ছা, ধর্ম রক্ষা। যদি বলি আমরা ধর্ম রক্ষা করতে চাই, তার মানে আমরা কোনটিকে রক্ষা করতে চাই? ধর্মকে রক্ষা করতে চাই। তাহলে ধর্ম রক্ষা মানে কি? ধর্মকে রক্ষা, কে বিভক্তি আছে। গুণহীন, তার মানে সে কি দ্বারা হীন হয়েছে? গুণ দ্বারা। হীন মানে হচ্ছে নিকৃষ্ট। ক্লাসরুম, তাহলে রুমটা কিসের জন্য? ক্লাসের জন্য যে রুম সেটাই ক্লাসরুম। তাহলে ক্লাসের জন্য রুম, ওই যে একটু আগে বললাম জন্য বোঝালে পরেও তৎপুরুষ সমাস হয়। এরপরে বলছে কি রাজপুত্র, আমরা তো একটু আগে শিখেছি রাজার পুত্র। রাজপুত্র মানে কি? রাজার পুত্র। এই দেখো র এসেছে। বীর শ্রেষ্ঠ কাকে বলে? বীরদের মধ্যে যে শ্রেষ্ঠ সে হচ্ছে বীর শ্রেষ্ঠ। তাহলে দেখো বীরদের মধ্যে শ্রেষ্ঠ, এই যে বীরদের, বীরদের শ্রেষ্ঠ। স্বেচ্ছা, আচ্ছা স্বেচ্ছা মানে কি? নিজের ইচ্ছা। এই যে এই মানে হচ্ছে নিজ, এই মানে কি? নিজ।
তার মানে নিজের ইচ্ছা। এই দেখো স এর ইচ্ছা মানে নিজের ইচ্ছা। এই দেখো স এর, এর আসলো বিভক্তি। পরলোক গত, গত মানে হচ্ছে যাওয়া, কোথায় যাবে? পরলোকে যাবে। এই দেখো পরলোকে গত, পরলোকে কে আছে বিভক্তি, এ আছে বিভক্তি এখানে, পরলোক যুক্ত এ। অকাতর, আচ্ছা এই অকাতরটা আমরা একটু মাথায় রাখি, অকাতরের মধ্যে কিন্তু কোনো বিভক্তি নেই, তবু এটা তৎপুরুষ সমাস, এটা আমরা শিখবো আলাদাভাবে, ঠিক আছে? খেয়াল করো, এরপরে আমরা তৎপুরুষ সমাসের প্রকারভেদে যাচ্ছি। প্রকারভেদে বলা হচ্ছে তৎপুরুষ সমাস আমাদের 9 প্রকার। কত প্রকার? 9 প্রকার। আমরা লিখেছি দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, নং, উপপদ, অলুক। তো তোমরা মনে রাখতে পারো এইভাবে যে তৎপুরুষ সমাস 9 প্রকার। কি কি? দ্বিতীয়া থেকে সপ্তমী, কি বললাম? দ্বিতীয়া থেকে সপ্তমী। দ্বিতীয়া থেকে সপ্তমী মানে এর মধ্যে 6টা আছে। দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। কয়টা গেল? 6টা। তাহলে দ্বিতীয়া থেকে সপ্তমী, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, 6টা। আর নং, উপপদ, অলুক। কি কি বললাম? নং, উপপদ, অলুক। ঠিক আছে? এইভাবে তোমরা মনে রাখতে পারো তৎপুরুষ সমাসের প্রকারভেদ। তাহলে দ্বিতীয়া থেকে সপ্তমী, নং, উপপদ, অলুক। কি বললাম? দ্বিতীয়া থেকে সপ্তমী, নং, উপপদ, অলুক। তাহলে তৎপুরুষ সমাস কয় প্রকার? 9 প্রকার। দ্বিতীয়া থেকে সপ্তমী, নং, উপপদ, অলুক। ঠিক আছে? এখন দেখো এই যে দ্বিতীয়া থেকে সপ্তমী, এটা কিন্তু খুবই সহজ। আমি একটু আগেই বলেছিলাম আমরা দ্বিতীয়া থেকে সপ্তমী কোন বিভক্তি কোনটা সেটা আমরা লিখে দিয়েছি ইতিমধ্যেই, তাই না? এই যে একটু আগে আমরা লিখে দিয়েছিলাম, মনে আছে? এই দেখো, এই যে আমরা এখানে লিখে দিয়েছি কোনটা কোন বিভক্তি। কোন শব্দকে ভাঙলে আমরা যেই বিভক্তি পাবো ওটা সেই তৎপুরুষ সমাস হবে। মানে কোন শব্দকে ভেঙে যদি আমরা দ্বারা দিয়ে পাই তাহলে সেটা যেহেতু তৃতীয়া বিভক্তি, তার মানে তৃতীয়া তৎপুরুষ সমাস। কোন শব্দকে ভেঙে যদি আমরা পঞ্চমী বিভক্তি পাই তাহলে সেটা পঞ্চমী তৎপুরুষ সমাস। কোন শব্দকে ভেঙে যদি আমরা র এর ষষ্ঠী বিভক্তি পাই তাহলে সেটা ষষ্ঠী তৎপুরুষ সমাস। কোন শব্দকে ভেঙে যদি এ অন্তঃস্থতে সপ্তমী বিভক্তি পাই তাহলে সেটা সপ্তমী তৎপুরুষ সমাস। তার মানে কথা হচ্ছে খুবই সিম্পল। তোমরা যদি এই 6টা বিভক্তি মাথায় রাখতে পারো তাহলে একটা শব্দকে ভাঙলে তুমি যেই বিভক্তি পাবো ওটা সেই তৎপুরুষ সমাস হয়ে যাবে। একেবারে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক আছে? এখন খেয়াল করো, আমরা একটু প্রকারভেদগুলো শিখতে চাই। প্রথমে চলে আসি দ্বিতীয় তৎপুরুষ সমাস। আমরা ইতিমধ্যেই বলেছি শব্দকে ভেঙে যদি দ্বিতীয় বিভক্তি পাওয়া যায় তাহলে দ্বিতীয় তৎপুরুষ সমাস। দ্বিতীয় বিভক্তি কি কি? এই দেখো, আমরা একটু আগেই বললাম কে, রে। তার মানে কোনো শব্দকে ভেঙে যদি কে অথবা রে বিভক্তি পাওয়া যায় তাহলে সেটা দ্বিতীয় তৎপুরুষ সমাস হবে। খেয়াল করো তো, এই যে আমরা বললাম গা ঢাকা। গা ঢাকা মানে কি? শরীরকে ঢাকা, শরীরকে ঢাকা, তার মানে গা কে ঢাকা। এই যে গা কে, দেখো তো কে এসেছে, কে একটা দ্বিতীয় বিভক্তি, তাই না? এখন খেয়াল করে দেখো, আমরা বলছি এই জায়গাটায় এই যে কে বিভক্তি লোপ পেয়েছে, এই যে এখানে কে ছিল এই বিভক্তিটা এখানে লোপ পেয়েছে। যেহেতু এই শব্দটাকে ভেঙে আমরা কে বিভক্তি পেয়েছি, কে যেহেতু দ্বিতীয় বিভক্তি তাই এটা দ্বিতীয় তৎপুরুষ সমাস। খেয়াল করো, আরো উদাহরণে যাব আমরা। এবার দেখো কি বলছি, বিপদ আপন্ন। বিপদকে আপন্ন মানে বিপদকে যে আপন করেছে। বিপদ আপন্ন মানে বিপদকে আপন করেছে। তো কাকে আপন করেছে? বিপদকে। এই দেখো কে, কে কোন বিভক্তি? দ্বিতীয়া। দেখো কলা বেচা। কলা বেচা মানে কি? কলাকে বেচছ না, কলাকে বেচা। তাহলে দেখো কলাকে বেচা, এই দেখো কে এসেছে। পা চাটা, তাহলে তুমি কোনটিকে চাটছো? মানে যদিও শুনতে একটু অন্যরকম লাগছে, হ্যাঁ পা চাটা, কোনটিকে চাটা হচ্ছে? পাকে চাটা হচ্ছে। এই দেখো পাকে চাটা, কে বিভক্তি আসছে। যদিও এই পা চাটা কিন্তু অন্য একটা সমস্যা হতে পারে, সেটা আমরা পরে আলোচনা করব। একটা জিনিস এই জায়গাটায় বলে রাখি, মনে রাখবে একই শব্দ কিন্তু একাধিক সমাস হতে পারে, আমরা সামনে এগুলো দেখব। আচ্ছা দেখো, আত্মহত্যা। আত্মহত্যা মানে কি? আত্ম মানে নিজ, আত্মহত্যা মানে নিজেকে হত্যা করা, নিজেকে। তার মানে আত্মকে, এই দেখো কে আসছে, তাই দ্বিতীয় তৎপুরুষ সমাস। এবার বলছে দুঃখপ্রাপ্ত, তাহলে কোনটিকে পেলাম? দুঃখকে পেলাম, তাই না? দুঃখকে পাওয়া গেল, দুঃখকে প্রাপ্ত, তাহলে এই যে দুঃখকে প্রাপ্ত কে এসেছে। এবার দেখো রথ দেখা, তাহলে কোনটিকে দেখতে যাচ্ছ? রথকে দেখতে যাচ্ছ, রথকে দেখা। যেহেতু এই যে রথকে দেখা বলছে, এই যে এই কারণে দ্বিতীয় তৎপুরুষ সমাস। এবার দেখো ঘাস কাটা, তাহলে তুমি কোনটিকে কাটছো? ঘাসকে কাটছো, তাই এটা ঘাসকে, এই দেখো কে বিভক্তি এসছে। বধূ বরণ মানে কি? কাকে বরণ করবে? বধূকে বরণ করবে, এই দেখো বধূকে বরণ, কে এসেছে। ছেলে ভুলানো, কাকে ভুলানো হচ্ছে?
ছেলেকে ভুলানো হচ্ছে, তাই ছেলে কে, এই দেখো কে এসেছে। বই পড়া, তাহলে কাকে পড়ছো? বইকে পড়ছো। এই দেখো বই কে পড়া, কে। কথা কি বুঝতে পারলে? তাহলে এইভাবে মনে রাখবে যে যদি কোনো শব্দকে ভেঙে আমরা কে অথবা রে বিভক্তি পাই, কোন কোন বিভক্তি জানো? আরেকবার বলে দিচ্ছি, কে এবং রে বিভক্তি পাই, তাহলে সেটা কিন্তু দ্বিতীয়া তৎপুরুষ সমাস হয়। তবে একটা জিনিস একটু ব্যতিক্রম আছে, সেটা বলি। যেমন দেখো এই যে পরলোকগত, মানে পরলোকে গত, পরলোকে, পরলোকে, দেখো এখানে কিন্তু এ বিভক্তি আছে, এ কিন্তু সপ্তমী বিভক্তি। আবার দেখো স্বগত, আচ্ছা এটা স্বকে গত দেওয়া যেতে পারে, আবার স্বতে গতও কিন্তু দেওয়া যেতে পারে, স্বতে গত। তাহলে দেখো তে কিন্তু সপ্তমী বিভক্তি। দেখো সপ্তমী বিভক্তি আসলেও সেটা দ্বিতীয় তৎপুরুষ সমাস হতে পারে একটা ক্ষেত্রে। সেটা কি জানো? সেটা হচ্ছে যদি শব্দের শেষে তোমরা দেখো গত আছে, গত, গত, শব্দের শেষে যদি গত থাকে তাহলে সেটা অবশ্যই দ্বিতীয়া তৎপুরুষ সমাস হবে। শব্দের শেষে যদি গত থাকে তাহলে সেটা অবশ্যই দ্বিতীয়া তৎপুরুষ সমাস হবে, তার বিভক্তি যেটাই আসুক না কেন। তাহলে যখন বলছি পরলোক গত, যেহেতু গত আছে তার মানে দ্বিতীয় তৎপুরুষ সমাস। এর ব্যাস বাক্য কিন্তু পরলোকে গত, এই যে এ আছে, এ আসছে, সপ্তমী বিভক্তি আসছে, তারপরে এটা দ্বিতীয় তৎপুরুষ সমাস, যেহেতু গত আছে। ঠিক তেমনি স্বগত, মানে স্বতে গত, তাহলে এই যে তে সপ্তমী বিভক্তি আসছে, তবু এটা দ্বিতীয় তৎপুরুষ সমাস, কারণ গত আছে। ঠিক একইভাবে দেখো যদি বলি আত্মগত, আত্মগত, তার মানে আত্মেগত, মানে নিজের মধ্যে যেটা গত হয়েছে, আত্মেগত। এখানে এ আছে কিন্তু তারপরেও কিন্তু এটা দ্বিতীয় তৎপুরুষ সমাস হবে, কারণ এই যে গত আছে। ঠিক একইভাবে দেখো যদি বলি মনোগত, মনোগত, এই যে গত আছে সে কারণে এটাও দ্বিতীয় তৎপুরুষ সমাস। ব্যাস বাক্য কি হবে? মনে গত, মনে গত। দেখো এখানে কিন্তু এ বিভক্তি আসলো। তাহলে একটা জিনিস এখানে তাহলে মাথায় রাখতে হবে যে যদি কোনো সমস্ত পদে গত থাকে তাহলে সেটা দ্বিতীয় তৎপুরুষ সমাস হবে, এবং তার ব্যাস বাক্যে দ্বিতীয় বিভক্তি কিন্তু আসবে না। ব্যাস বাক্যে তখন সপ্তমী বিভক্তি চলে আসবে। কোন বিভক্তি চলে আসবে? সপ্তমী বিভক্তি চলে আসবে। সপ্তমী বিভক্তি আসলেও সেটা দ্বিতীয় তৎপুরুষই হবে, কারণ গত থাকা মানে সেটা দ্বিতীয় তৎপুরুষ হবে। কথা কি বোঝা গেছে? খেয়াল করো, আমরা আরো কয়েকটা উদাহরণ দেখছি। দেখো দ্বিতীয় তৎপুরুষ কিন্তু শুধু দ্বিতীয় তৎপুরুষ সমাস কিন্তু শুধু কেড়ে থাকলেই যে হয় তা না, আরো অন্য ক্ষেত্রে হতে পারে। যেমন আমরা এখানে বলছি ব্যাপ্তি অর্থে, শব্দটা একটু বানান এখানে মিস্টেক আছে, ব্যাপারটা হবে ব্যাপ্তি। দেখো ব্যাপ্তি অর্থে, ব্যাপ্তি অর্থে কি অর্থে? ব্যাপ্তি অর্থে দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়। ব্যাপ্তি অর্থে, ব্যাপ্তি মানে কি? ব্যাপ্তি মানে সময়ের বিস্তৃতি, কত সময় ধরে কাজটি চলছে সেটাকে বলে সময়ের বিস্তৃতি। এই সময়ের যে বিস্তৃতি এটাকে বলে ব্যাপ্তি। যদি এরকম সময়ের বিস্তৃতি বোঝায় তাহলে সেটা কিন্তু দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়। ভালো করে খেয়াল করে দেখো যে চিরসুখী, চিরসুখী মানে কি? সে চিরকাল ব্যাপী কিন্তু সুখী, চিরকাল ব্যাপী। তার মানে কি সময়ের ব্যাপ্তি বোঝাচ্ছে না কত সময় ধরে? চিরকাল ধরে। এই সময়ের ব্যাপ্তি বোঝাচ্ছে, সেই কারণে এটা কিন্তু দ্বিতীয় তৎপুরুষ সমাস হবে। আবার বলছে ক্ষণস্থায়ী, তার মানে কতটুকু সময় ধরে স্থায়ী হবে? অল্প সময় ধরে, ক্ষণকাল ব্যাপী স্থায়ী হবে। অল্প সময়, সময়ের বিস্তৃতি বোঝাচ্ছে, সেই কারণে এটাও কিন্তু দ্বিতীয় তৎপুরুষ সমাস হবে। এরকম আরো আছে দেখো দীর্ঘকাল, দীর্ঘ ব্যাপিয়া কাল, মানে সময়টা কত সময়ের? দীর্ঘ সময়, সময়ের ব্যাপ্তি বোঝাচ্ছে। চিরজীবী মানে যে চিরকাল ধরে বেঁচে থাকে, তার মানে কি সময়ের ব্যাপ্তি বোঝাচ্ছে, কতদিন বেঁচে থাকবে? চিরকাল ধরে বেঁচে থাকবে, সময়ের ব্যাপ্তি বোঝাচ্ছে। চিরযুবা, যুবা মানে যুবক, চিরকাল ব্যাপী যুবা মানে যে সারা জীবন চিরকাল যে যুবক থাকবে, তাহলে যুবক কতকাল থাকবে? চিরকাল, সময়ের ব্যাপ্তি বোঝাচ্ছে। দেখো চিরকাল মানে চিরব্যাপীকাল, মানে এই সময়টা কোন সময়? পুরো মানে সারা জীবনকে বোঝাচ্ছে। চিরকাল মানে চিরব্যাপীকাল, চিরন্তন ধরে যে সময়টা থাকবে, পৃথিবী শেষ পর্যন্ত যে সময়টা থাকবে সেটা হচ্ছে চিরকাল। তাহলে এইভাবে যদি আমরা দেখি যে সময়ের ব্যাপ্তি বোঝাচ্ছে, কত সময় ধরে কাজটি হচ্ছে, এমন যদি ব্যাপ্তি বোঝায় তাহলে কিন্তু সেটা দ্বিতীয় তৎপুরুষ সমাস হবে। ঠিক আছে? তাহলে আমরা দ্বিতীয় তৎপুরুষ সমাস কিন্তু সেই দ্বিতীয় তৎপুরুষ সমাস সম্পর্কে আমি আরেকবার বলে দিচ্ছি। দ্বিতীয় তৎপুরুষ সমাস তাহলে আমরা তিনটা ক্ষেত্রে দেখলাম। কয়টা ক্ষেত্রে? তিনটা ক্ষেত্রে। আমি এটা আরেকবার লিখে দিচ্ছি এখানে। প্রথম কথা,
যদি শব্দকে ভাঙলে কে বা রে বিভক্তি আসে তাহলে আমাদের সেটা দ্বিতীয় তৎপুরুষ সমাস হচ্ছে। যদি শব্দের মধ্যে গত থাকে, গত থাকলে সেটা দ্বিতীয় তৎপুরুষ সমাস হচ্ছে। আর যদি সেটা দ্বারা ব্যাপ্তি বোঝায়, ব্যাপ্তি বোঝালে সেটাও কিন্তু দ্বিতীয় তৎপুরুষ সমাস হচ্ছে। একজন তোমাদের মধ্যে প্রশ্ন করছে গত থাকলে কেন দ্বিতীয় তৎপুরুষ সমাস হবে? কারণ হচ্ছে এটা নিয়মে বলা হচ্ছে, ধাতু এবং বিভক্তির নিয়মে বলা হচ্ছে, গম ধাতু যদি থাকে, গম ধাতু, এটা আরেকটা আলোচনা, তারপর আমি জিজ্ঞেস করলে তাই বলে দিচ্ছি। গম, এই গত শব্দটা এসছে কিন্তু গম ধাতু থেকে। গম মানে গমন করা, যাওয়া। তো গম ধাতু দ্বারা যদি কোনো শব্দ গঠিত হয় তাহলে সেই শব্দে দ্বিতীয় বিভক্তি প্রযুক্ত হয়। তাহলে গম, যেহেতু এই গতর মধ্যে গম ধাতুটা আছে, তাই গত শব্দটা যেখানেই যুক্ত হবে সেটাকে দ্বিতীয় বিভক্তি কল্পনা করে নিতে হবে। ঠিক আছে, খেয়াল করো। তাহলে তিনটা ক্ষেত্রে আমাদের দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়। একটা হচ্ছে যদি কে বা রে বিভক্তি আসে, একটা হচ্ছে যদি গত শব্দটা থাকে, আর একটা হচ্ছে যদি সেটা দ্বারা ব্যাপ্তি বোঝায়, মানে সময়ের বিস্তৃতি বোঝায়, তাহলে সেটা দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়। একটুখানি কমেন্ট করে জানাও তো দ্বিতীয় তৎপুরুষ সমাস বুঝতে পেরেছো কিনা। আচ্ছা, আরেকটা জিনিসে দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়, সেই জিনিসটা একটা বিশেষ জিনিস, এটা একটু ভালো করে দেখো। পূর্বপদটি বিশেষের বিশেষণ বা ক্রিয়া বিশেষণ হলে পরবর্তী কৃদন্ত পদের সঙ্গে দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়। এত কৃদন্ত পদটা দেখুন, এইসব জানার কোনো প্রয়োজন নাই। সিম্পলি মনে রাখো যে যদি পূর্বপদটা কোনো বিশেষণ পদ হয়, পূর্বপদটা যদি বিশেষণ পদ হয় তাহলে কিন্তু সেটা দ্বিতীয় তৎপুরুষ সমাস হতে পারে। বিশেষণ পদ, বিশেষণ মানে কি? দোষ, গুণ, অবস্থা। খেয়াল করে দেখো, দোষ, গুণ, অবস্থা ভালো করে খেয়াল করে দেখো যে যখন বলছি অর্ধ সিদ্ধ, অর্ধ সিদ্ধ, তাহলে কতটুকু সিদ্ধ? অর্ধ। তাহলে কি অবস্থা বোঝাচ্ছে না? পুরোপুরি সিদ্ধ হয়নি, অর্ধেক সিদ্ধ হয়েছে, অবস্থা বোঝাচ্ছে। তাহলে যেহেতু অবস্থা বোঝাচ্ছে, অবস্থা মানে বিশেষণ। দেখো যেহেতু এখানে একটা বিশেষণ আছে, তাই এটা হয়ে গেল, সরি, যেহেতু বিশেষণ আছে সেই কারণে এটা কিন্তু দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়ে যাবে। বেশ বাক্য কি হবে? অর্ধরূপে বিশেষণ। এগুলো একটু বিশেষ ধরনের দ্বিতীয় তৎপুরুষ সমাস, ভালো করে দেখো। আচ্ছা, খেয়াল করে দেখো, অর্ধ সমাপ্ত, তাহলে কতটুকু সমাপ্ত হয়েছে? অর্ধেক সমাপ্ত হয়েছে। তাহলে কি অবস্থা বোঝাচ্ছে বা পরিমাণ বোঝাচ্ছে? পরিমাণ বোঝালে বিশেষণ পদ হয়, তাহলে এটাও কিন্তু একটা বিশেষণ পদ, অর্ধ। আধ ফোঁটা, তার মানে কতটুকু ফোঁটা? ফোঁটার অর্ধেক পরিমাণ বোঝাচ্ছে, তাহলে পরিমাণ বোঝালে সেটাও বিশেষণ পদ হয়। এরকম যদি শব্দের মধ্যে শুরুতে যদি একটা বিশেষণ পদ থাকে তাহলে সেটা কি হয়ে যাবে? সেটা দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়ে যাবে। তাহলে অর্ধরূপে সিদ্ধ, অর্ধভাবে সমাপ্ত, আধভাবে ফোঁটা। আরো আছে দেখো, আধ মরা, মানে পুরোপুরি মরেনি, অর্ধেক মরেছে। তাহলে মরা কেমন মরা? আধ মরা, তাহলে অবস্থা বোঝাচ্ছে, অর্ধেক মরেছে। অর্ধ স্ফুট, মানে স্ফুট মানে ফোঁটা, কতটুকু ফুটেছে? অর্ধেক ফুটেছে, তাহলে ফোঁটার পরিমাণ বোঝাচ্ছে। দ্রুতগামী, তার মানে কিভাবে যাচ্ছে? দ্রুত যাচ্ছে, এই যে দ্রুত যাওয়ার গুণ বোঝাচ্ছে, দ্রুত যাওয়া। এরকম ভাবে যদি আমরা দেখি যে সমস্ত পদের শুরুতে একটা বিশেষণ আছে তাহলে সেটা কি হয়ে যাবে? দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়ে যাবে। তাহলে আধ মরা মানে আধভাবে মরা, অর্ধস্ফুট মানে অর্ধরূপে স্ফুট, দ্রুতগামী মানে দেখো যথা দ্রুত তথাগামী। এটা একটু মনে রাখবা। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, তোমরা যদি খেয়াল করো, এই যে বললাম যে বিশেষণ থাকলে দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়, এইগুলো কিন্তু বিশেষ করে একটা বিশেষণ, সেটা কি? অর্ধ বা আধা। দেখো এর সবগুলোতেই অর্ধ বা আধা মানে অর্ধেক এই কথাটা আছে। দেখো অর্ধ সিদ্ধ, অর্ধ সমাপ্ত, আধ ফোঁটা, এরপরে দেখো আধ মরা, অর্ধ স্ফুট। এইটা একটু আলাদা, শুধু দ্রুতগামী, এটা একটু মনে রাখবা। তাহলে আমরা এটাকে আরেকভাবে লিখতে পারি। এই যে এখানে আমরা তিনটা পয়েন্ট লিখেছিলাম, আরেকটা পয়েন্ট আমরা যুক্ত করব। সেটা হচ্ছে কি? যদি অর্ধ বা আধা থাকে, অর্ধ বা আধা থাকলে সেটাও আমাদের দ্বিতীয় তৎপুরুষ সমাস হবে। তাহলে দেখো আমরা চারটা ক্ষেত্রে দ্বিতীয় তৎপুরুষ সমাস হয় দেখতে পাচ্ছি। কয়টা ক্ষেত্রে? চারটা ক্ষেত্রে। কি কি? এক, যদি কে বা রে বিভক্তি আসে। দুই, সেটা হচ্ছে যদি শব্দের মধ্যে গত শব্দটা থাকে। তৃতীয়ত, যদি শব্দ দ্বারা ব্যাপ্তি বোঝায়, সময়ের ব্যাপ্তি, সময়ের বিস্তৃতি বোঝায়।
আর চতুর্থ হচ্ছে যদি শব্দের মধ্যে অর্ধ বা আধা থাকে তাহলে সেটা কি হয়, তাহলে সেটা কিন্তু দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়। ঠিক আছে, ওকে। এখন খেয়াল করে দেখো আমরা তৃতীয় তৎপুরুষ সমাসে যাব। তৃতীয় তৎপুরুষ সমাস খুব সিম্পল, আগে বলেছি যে যদি তৃতীয়া বিভক্তি পাওয়া যায়, শব্দকে ভাঙলে যদি তৃতীয়া বিভক্তি পাওয়া যায়, তৃতীয়া বিভক্তি কোনগুলো, এই যে দ্বারা দিয়ে কর্তৃক, এটা আমরা একটু আগে বলেছিলাম। কোনো শব্দকে ভাঙলে যদি এই দ্বারা দিয়ে কর্তৃক পাওয়া যায় তাহলে সেটা তৃতীয় তৎপুরুষ সমাস হবে। ভালো করে খেয়াল করো, যখন বলছি আনন্দপূর্ণ, আনন্দপূর্ণ তার মানে কি দিয়ে পূর্ণ হয়েছে, আনন্দ দিয়ে পূর্ণ হয়েছে। তো এই দেখো আনন্দ দিয়ে পূর্ণ বা আনন্দ দ্বারা পূর্ণ, দ্বারার জায়গায় তুমি দিয়েও দিতে পারবে, কোনো সমস্যা নাই। এবার দেখো বলছি শোকাতুর, আতুর মানে হচ্ছে কাতর, আতুর মানে কি কাতর বা দুঃখ দ্বারা কাতর হয়েছে, শোকাতুর। তাহলে কি দ্বারা আতুর হয়েছে, শোক দিয়ে আতুর হয়েছে, দ্বারা পাচ্ছি। এরকম আরো উদাহরণ দেখি, দেখো জ্ঞানকৃত, কৃত মানে হচ্ছে করা, কৃত মানে কি করা, জ্ঞানকৃত মানে যেটা দ্বারা জ্ঞান দ্বারা করা হয়েছে, যা জ্ঞানকৃত মানে যা জ্ঞান দ্বারা করা হয়েছে, এই যে জ্ঞান দ্বারা কৃত, দ্বারা আসছে। মধু মাখা, একটু আগে আমরা দেখেছিলাম মধু দিয়ে মাখা, কি দিয়ে মাখা, মধু দিয়ে মাখা, এই যে দিয়ে। বজ্রাহত, বজ্রাহত মানে কি বজ্র পড়ে যে আহত হয়েছে, বজ্র তো আমরা চিনি, ওই যে বিদ্যুৎ চমকালে অনেক সময় বজ্র পড়ে, তো বজ্র দ্বারা যদি কেউ আহত হয় তাহলে সেটাকে বলা হয় বজ্রাহত, এই যে বজ্র দ্বারা আহত। এরপর বলছি রক্তাক্ত, রক্ত দ্বারা অক্ত, অক্ত মানে হচ্ছে তোমার বলতে পারো গোসল করা বা ভিজে যাওয়া। ঠিক আছে, তাহলে রক্ত দ্বারা ভিজে গেছে যেটা, সেটা হচ্ছে রক্তাক্ত, রক্ত দ্বারা। রোগ জীর্ণ, জীর্ণ মানে মনে করো অসুস্থ, তাহলে রোগ দ্বারা যে অসুস্থ হয়েছে সে হচ্ছে রোগ জীর্ণ, তাহলে রোগ দ্বারা জীর্ণ। আরো খেয়াল করো রবাহুত, আহুত, আহুত মানে হচ্ছে যে এসেছে বা সাড়া দিয়েছে, রব শুনে যে সাড়া দিয়েছে, তাহলে রব দ্বারা আহুত, রব দ্বারা আহুত, রব দ্বারা যাকে ডাকা হচ্ছে, রব মানে কি আওয়াজ, আওয়াজ দিয়ে যাকে ডাকা হচ্ছে সেটা হচ্ছে রব আহুত। তাহলে দেখো রব দিয়ে ডাকা হচ্ছে, তাই এখানে দিয়ে আসছে, তাই তৃতীয় তৎপুরুষ সমাস। ছাই চাপা, যদি বলি ছাই চাপা আগুন মানে কি যে আগুন ছাই দিয়ে চেপে রাখা হয়েছে সেটাকে বলে ছাই চাপা, তাহলে ছাই চাপা মানে কি ছাই দিয়ে চাপা, এই দেখো দিয়ে আসছে। আবার দেখো বলছি কাচি ছাটা, কাচি ছাটা মানে কি, কাচি তো আমরা চিনি, কাচি দিয়ে যেটা ছাটা হচ্ছে, যেমন ধরো কাচি দিয়ে কি ঘাস ছাটা হয় না, ঘাস কাচি দিয়ে ছাটা হয়, গাছের অতিরিক্ত পাতা টাতা ছাটা হয় কাচি দিয়ে। তো এরকম তাহলে কি দিয়ে ছাটার কথা বলছি, গাছ দিয়ে, কাচি দিয়ে ছাটা। খেয়াল করো লাঠি পেটা, তাহলে লাঠি পেটা মানে কি দিয়ে পেটানো হচ্ছে, লাঠি দিয়ে পেটানো হচ্ছে, এই যে লাঠি দিয়ে পেটা। আচ্ছা মন গড়া, যদি বলি মন গড়া কথা, মন গড়া কথা, তাহলে কথাটা কি দিয়ে গড়া হয়েছে, মন দিয়ে গড়া হয়েছে, দিয়ে। আবার দেখো কালি মাখানো, তার মানে কি দিয়ে মাখানো হয়েছে, কালি দিয়ে। হাত ছানি, ছানি মানে ধরো ডাকা, তাহলে হাত ছানি মানে কি দিয়ে ছানি হয়েছে, কি দিয়ে ডাকা হয়েছে, হাত দিয়ে, তাহলে হাত দিয়ে ছানি। তারপর হচ্ছে দা কাটা, তার মানে কি দিয়ে কাটা হচ্ছে, দা দিয়ে কাটা হচ্ছে, তাই দা দিয়ে কাটা। দেখো এর সবগুলোতেই কিন্তু দ্বারা দিয়ে কর্তৃক এই বিভক্তিগুলো এসেছে। এরকম মনে রাখবা যে কোনো শব্দকে ভাঙলে যদি তার মধ্যে আমরা তৃতীয়া বিভক্তি দ্বারা দিয়ে কর্তৃক এইগুলো পাই তাহলে সেইগুলো তৃতীয়া তৎপুরুষ সমাস হবে। ঠিক আছে, এখন খেয়াল করে দেখো এছাড়া আরো একভাবে তৃতীয়া তৎপুরুষ সমাস হতে পারে, আরো একভাবে হতে পারে, সেটা কি আমরা লিখে দিয়েছি দেখো। সমস্ত পদে তিনটা জিনিস থাকলে তৃতীয়া তৎপুরুষ সমাস হয়, কি কি, উনো, হীন, শূন্য। সমস্ত পদে যদি দেখো উনো, হীন বা শূন্য আছে তাহলে সেটা অবশ্যই তৃতীয়া তৎপুরুষ সমাস হবে। কি থাকলে, উনো, হীন, শূন্য থাকলে। দেখো আমরা উদাহরণ দিয়েছি একন, একন, দেখো একন শব্দটাকে ভাঙলে হয় এক যোগ উনো। দেখো তার মানে একনের মধ্যে একটা উনো আছে। মায়াহীন, এর মধ্যে কি আছে, একটা হীন আছে। জ্ঞান শূন্য, এর মধ্যে একটা শূন্য আছে। এইরকম যদি সমস্ত পদের মধ্যে উনো, হীন বা শূন্য থাকে তাহলে সেটা তৃতীয়া তৎপুরুষ সমাস হবে। সেক্ষেত্রে এর ব্যাস বাক্য কি হবে, আমরা তো বলেই দিয়েছি তৃতীয়া তৎপুরুষ সমাস মানে এর ব্যাস বাক্যে তৃতীয়া বিভক্তি থাকবে, দ্বারা থাকবে। এই দেখো আমরা কি লিখেছি, এটার ব্যাস বাক্য কি করেছি, এক দ্বারা উনো। তাহলে এটার ব্যাস বাক্য কি হবে, মায়া দ্বারা হীন। এটার ব্যাস বাক্য কি হবে, জ্ঞান দ্বারা শূন্য।
ঠিক আছে, তাহলে মনে রাখবা সমস্ত পদের শেষে উনো হীন শূন্য যে কোনো একটা থাকলে সেটা তৃতীয় তৎপুরুষ সমাস হবে। ঠিক আছে, এখন দেখো এই উনো মানে কি? উনো মানে হচ্ছে কম। উনো মানে কি? কম। এক দ্বারা উনো মানে হচ্ছে এক দ্বারা কম। যদি আমি বলি একোন 20, ধরো আমি বললাম একোন 20, তার মানে 20 এর মানে হচ্ছে 20 এক কম মানে 19। একোন মানে এক দ্বারা কম, তাহলে যদি বলি একোন 20 তার মানে 20 এক কম মানে 19। ঠিক আছে, তো উনো মানে হচ্ছে কম, হীন মানে হচ্ছে নিকৃষ্ট বা নিচু, আর শূন্য মানে তো আমরা জানি। তাহলে মনে রাখবো সমস্ত পদের মধ্যে যদি উনো হীন শূন্য থাকে তাহলে কিন্তু তৃতীয় তৎপুরুষ সমাস হয়। তাহলে আমরা তৃতীয় তৎপুরুষ সমাসের ক্ষেত্রে দুইটা কথা বলেছি। কয়টা কথা বলেছি? দুইটা কথা বলেছি তৃতীয় তৎপুরুষ সমাসের ক্ষেত্রে। কি কি বলেছি? এক হচ্ছে যদি দ্বারা দিয়ে বা কর্তৃক থাকে, দ্বারা দিয়ে বা কর্তৃক এই তিনটা বিভক্তি থাকলে। আর একটা হচ্ছে যদি সমস্ত পদে উনো হীন বা শূন্য এই তিনটা যে সে একটা থাকে তাহলে সেটা কিন্তু তৃতীয় তৎপুরুষ সমাস হবে। ঠিক আছে, তাহলে তৃতীয় তৎপুরুষ সমাস দুইটা ভাবে হবে। একটা হচ্ছে যদি শব্দকে ভেঙে আমরা দ্বারা দিয়ে কর্তৃক এই তিনটা বিভক্তির যে কোনো একটা বিভক্তি পাই। আর একটা হচ্ছে যদি সমস্ত পদে উনো হীন বা শূন্য এই তিনটা শব্দের একটা থাকে তাহলে সেটা তৃতীয় তৎপুরুষ সমাস হবে। একটু কমেন্ট করে জানাও তো যে এটা বুঝতে পেরেছো কিনা, তৃতীয় তৎপুরুষ বুঝতে পেরেছো কিনা। তৃতীয় তৎপুরুষ সমাস আমরা বুঝতে পেরেছি কিনা একটু কমেন্ট করে জানাই। ঠিক আছে, ওকে, আসো আমরা পরের অংশে যাই। আমরা চতুর্থী তৎপুরুষ সমাসে যাব। খেয়াল করে দেখো, চতুর্থী তৎপুরুষ সমাসও সেম কথা, যেই সমাসকে ভাঙলে চতুর্থী বিভক্তি পাওয়া যাবে। এখন চতুর্থী বিভক্তি কি কি? চতুর্থী বিভক্তি হচ্ছে কে এবং রে। এখন এখানে একটা কথা আছে, দেখো কথাটা হচ্ছে আমরা একটু আগে দেখেছি দ্বিতীয় বিভক্তিও কিন্তু কে রে, আবার এখানে দেখছি চতুর্থী বিভক্তিও কে রে। তাহলে এখন একটা প্রশ্ন আসে, যদি কে বা রে পাই তাহলে সেটা দ্বিতীয় দেব নাকি চতুর্থী দেব? এই ক্ষেত্রে একটা জিনিস ভালো করে মনে রাখতে হবে, খেয়াল করো যে আমরা লিখেছি মনে রাখতে হবে কি, কে বা রে বিভক্তি থাকলে শব্দটি দ্বারা সম্প্রদান বোঝালে সেটা চতুর্থী তৎপুরুষ সমাস হবে। এখন সম্প্রদান কি জিনিস? সম্প্রদান মানে হচ্ছে নিঃস্বার্থভাবে কোনো কিছু দেওয়া। সম্প্রদান মানে কি? নিঃস্বার্থভাবে কোনো কিছু দিয়ে দেওয়া, একদম কোনো স্বার্থ ছাড়া একদম পুরোপুরিভাবে কোনো কিছু দিয়ে দেওয়া, একবারে দিয়ে দেওয়া, সেটা হচ্ছে সম্প্রদান। ঠিক আছে, কোনো স্বার্থ ছাড়াই কোনো কিছু দিয়ে দিলে সেটাকে বলে সম্প্রদান। একটা জিনিস দেখো, যদি কোনো শব্দকে ভেঙে কে বা রে বিভক্তি পাওয়া যায় তাহলে সেটা দ্বিতীয় হতে পারে, চতুর্থী হতে পারে। আমি দুইটা উদাহরণ লিখতে চাই। মনে করো একটা উদাহরণ আমরা লিখলাম যে দুঃখকে প্রাপ্ত তাকে কি বলে? দুঃখ প্রাপ্ত, তাই না? দুঃখকে প্রাপ্ত, দুঃখ প্রাপ্ত। আরেকটা লিখি, দেখো গুরুকে ভক্তি মানে কি? গুরু ভক্তি, তাই তো? গুরু ভক্তি মানে গুরুকে ভক্তি করা। এখন খেয়াল করে দেখো, এই দুঃখ প্রাপ্তকে ভাঙলে পাচ্ছি দুঃখকে প্রাপ্ত, আর গুরু ভক্তিকে ভাঙলে পাচ্ছি গুরুকে ভক্তি। একটু খেয়াল করে দেখো এখানে দুইটা ক্ষেত্রেই কিন্তু কে বিভক্তি এসেছে, এখানেও কে আছে, এখানেও কে আছে। তার মানে শব্দকে ভাঙলে কে পাচ্ছে। এখন কে তো দ্বিতীয় বিভক্তির মধ্যেও আছে, চতুর্থী বিভক্তির মধ্যেও আছে। তাহলে কোন ক্ষেত্রে বুঝবো যে দ্বিতীয় তৎপুরুষ হবে, কোন ক্ষেত্রে চতুর্থী তৎপুরুষ সমাস হবে? খুবই সিম্পল, মনে রাখবা যদি নিঃস্বার্থভাবে কোনো কিছু দেওয়া হয়, নিঃস্বার্থভাবে কোনো কিছু দেওয়া হলে চতুর্থী হবে, আর যদি কোনো কিছু নিঃস্বার্থভাবে দেওয়া না হয় তাহলে দ্বিতীয় হবে। দেখো তো, দুঃখকে প্রাপ্ত মানে কি? পাওয়া। তার মানে দুঃখকে পাওয়া যাচ্ছে, এখানে কি কোনো কিছু দেওয়া হচ্ছে? দুঃখ প্রাপ্ত, এখানে কোনো কিছু দেওয়া হচ্ছে? কোনো কিছু তো দেওয়া হচ্ছে না, তার মানে এখানে সম্প্রদান হচ্ছে না। যেহেতু সম্প্রদান হচ্ছে না সেই কারণে এটা কি হয়ে যাবে? এটা কিন্তু হয়ে যাবে দ্বিতীয় তৎপুরুষ সমাস। কিন্তু দেখো গুরুকে ভক্তির কথা যখন বলছি, গুরুকে সম্মান করা, এখন দেখো গুরুকে ভক্তি করার বিনিময়ে কি তুমি কোনো বেতন টেতন পাও নাকি? যে ঠিক আছে তুমি হচ্ছে তোমার গুরুকে ভক্তি করবা, তার বিনিময়ে মাসে মাসে তোমাকে 10,000 টাকা বেতন দেওয়া হবে।
তা তো না। তার মানে গুরুকে ভক্তি কিন্তু কোনো কিছুর বিনিময়ে আমরা করি না, নিঃস্বার্থভাবে গুরুকে ভক্তি করি। ও ভক্তি করার বিনিময়ে আমি কিছু পাবো না, নিঃস্বার্থভাবে আমরা কিন্তু ভক্তিটা করি। যেহেতু নিঃস্বার্থভাবে ভক্তি করি, সেই কারণে এটা কিন্তু চতুর্থী তৎপুরুষ সমাস হবে। কথা ক্লিয়ার? তাহলে আরেকটা জিনিস দেখো, আমরা এইরকম উদাহরণ আরেকটা লিখেছি, দেখো দেবকে দত্ত মানে দেবদত্ত, দেবদত্ত মানে দেবকে দেওয়া হয়েছে যা, দেবকে দেখো কে আছে, তো কে আছে মানে সেটা দ্বিতীয়া অথবা চতুর্থী হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের দেখতে হবে কি ওখানে সম্প্রদান হচ্ছে কিনা, মানে নিঃস্বার্থভাবে কোনো কিছু দেওয়া হচ্ছে কিনা। দেখো তো দেবকে দেওয়া মানে দেবতাকে যে জিনিসটা দেওয়া হয়, সাপোজ মনে করো, সাপোজ আর মনে করো একই জিনিস, যাই হোক মনে করো এই যে হিন্দু ধর্মাবলম্বীরা নানান সময়ে দেবতাকে হচ্ছে খাবার দেয় না দেবতার সামনে। এই যে দেবতাকে যে খাবার খেতে দেয় সেটা কি কোনো উদ্দেশ্যে দেয়? নিঃস্বার্থভাবে দেয়, তাই না? যদিও আমরা মনে করি হ্যাঁ দেবতার কাছ থেকে স্বার্থ উদ্ধার করার জন্য দিচ্ছে, বাট ওই স্বার্থটা কিন্তু প্রযোজ্য না। এখানে স্বার্থ বলতে বোঝাচ্ছে পার্থিব স্বার্থ, টাকা পয়সা অর্থবিত্ত এগুলো স্বার্থ। কিন্তু যখন দেবতাকে কোনো কিছু দেওয়া হয় তখন সেটা কিন্তু কোনো স্বার্থে দেওয়া হয় না, নিঃস্বার্থভাবে দিয়ে দেওয়া হয়। তো যেহেতু দেবতাকে নিঃস্বার্থভাবে দেওয়া হয়, সেই কারণেই কিন্তু এটা চতুর্থী তৎপুরুষ সমাস হবে। কোন তৎপুরুষ হবে? চতুর্থী তৎপুরুষ হবে। কথা কি বোঝা গেছে? এইভাবে মনে রাখবা, যদি কে বা রে বিভক্তি থাকে তাহলে সেটা দ্বিতীয় অথবা চতুর্থী হবে। সেই ক্ষেত্রে যদি নিঃস্বার্থভাবে দান বোঝায় তাহলে চতুর্থী, আর নিঃস্বার্থভাবে দান না বোঝালে দ্বিতীয়া। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো তো? এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো তো? ওকে, এখন দেখো চতুর্থী তৎপুরুষ সমাস আরো একটা ক্ষেত্রে হয়, আরো একটা ক্ষেত্রে। কোন ক্ষেত্রে হয় দেখো, আমরা বলছি উদ্দেশ্য বোঝাতে বা নিমিত্তার্থে। নিমিত্ত মানে হচ্ছে কারণ, নিমিত্ত মানে কি? কারণ। অর্থাৎ যদি আমরা দেখি কোনো কিছুর কারণ বোঝাচ্ছে, অর্থাৎ জন্য বা নিমিত্ত বোঝাচ্ছে, তাহলে সেটা চতুর্থী তৎপুরুষ সমাস হয়। জন্য বা নিমিত্ত বোঝালে বা কারণ বোঝালে চতুর্থী তৎপুরুষ সমাস হয়। খেয়াল করে দেখো, আরাম কেদারা, কেদারা মানে কি? চেয়ার। তাহলে চেয়ারটা কিসের জন্য? আরামের জন্য চেয়ার, সে কারণে দেখো আরামের জন্য জন্য এসেছে। মাল গাড়ি, তাহলে এই গাড়িটা কিসের জন্য? মাল টানার জন্য, তাই না? তাহলে এই দেখো মালের জন্য যেই গাড়ি সেটা হচ্ছে মালগাড়ি। আচ্ছা বিয়ে পাগলা আমরা কাকে বলি? বিয়ে পাগলা, বিয়ে পাগলা কাকে বলি? যে বিয়ের জন্য পাগলা, তাই না? তাকে আমরা বিয়ে পাগলা বলি। তাহলে বিয়ের জন্য পাগলা, দেখো একটা জন্য আসছে। একইভাবে দেখো পাঠশালা, শালা বলতে এখানে স্থান বোঝাচ্ছে। তাহলে যে স্থানটা পাঠের জন্য, পড়ার জন্য যে স্থান, সেটাকে বলি আমরা পাঠশালা, তাই না? তাহলে পাঠের জন্য শালা, এই শালা বলতে পারো, অন্য শালা বোঝো না। দেখো হিতাকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা মানে চাওয়া, আকাঙ্ক্ষা মানে চাওয়া, আর হিত মানে হচ্ছে উপকার। ঠিক আছে? দেখো কিসের জন্য এই চাওয়াটা, প্রত্যাশাটা কিসের জন্য? হিতের জন্য বা হিতের নিমিত্ত, হিতের নিমিত্ত অর্থাৎ উপকারের জন্য সেই জিনিসটা তুমি চাচ্ছ, সেই কারণে এটাকে বলা হচ্ছে হিতের নিমিত্ত আকাঙ্ক্ষা, নিমিত্ত বোঝাচ্ছে, সেই কারণে চতুর্থী তৎপুরুষ সমাস। খেয়াল করো মাপ কাঠি, মাপ কাঠি, তো কাঠিটা কিসের জন্য ব্যবহার করা হচ্ছে? মাপার জন্য ব্যবহার হচ্ছে, এই দেখো সেই কারণে হচ্ছে মাপের জন্য কাঠি। তারপর দেখো রক্ত মঞ্চ, মানে যে মঞ্চটা রক্তের জন্য তৈরি করা হচ্ছে সেটা হচ্ছে রক্ত মঞ্চ, তাহলে রক্তের নিমিত্ত মঞ্চ। বিদ্যালয়, আলয় মানে কি? স্থান, আলয় মানে স্থান, তাহলে যে স্থানটা বিদ্যার জন্য সেটা হচ্ছে বিদ্যালয়, তাহলে বিদ্যার জন্য আলয়, এই দেখো জন্য বোঝাচ্ছে। এবার দেখো মরা কান্না, এই মরা মানে কি? একটা জিনিস শেখাই, দেখো মরা কিন্তু দুই রকম, একটা হচ্ছে মরা আর একটা হচ্ছে মরা। এই মরা মানে হচ্ছে যে মারা গেছে, অর্থাৎ মৃত, যে মারা গেছে তাকে বোঝায়। আর এই মরা দ্বারা হচ্ছে মৃত দেহটাকে বোঝায়। ঠিক আছে? দুই মরার কিন্তু অর্থ আলাদা। এই মরা হচ্ছে মৃত, যে মারা গেছে, আর এই মরা মানে হচ্ছে মৃতদেহ, মৃত মানুষটার দেহ যেটা, সেটাকে বলা হয় মরা। তো মরা কান্না, তার মানে এই কান্নাটা কিসের জন্য? এই মৃতদেহের জন্য কান্না, তাই না? সেই কারণেই এই যে মরার জন্য কান্না।
পাগলা গারদ, দেখো গারদটা কাদের জন্য, ওখানে থাকে কারা, পাগলারা, সেখানে পাগলাদের জন্য গারদ। দেখো হজ যাত্রা, তাহলে যাত্রাটা কিসের জন্য হচ্ছে, যাত্রাটা হচ্ছে কিসের জন্য, হজের জন্য, সেই কারণে দেখো হজের জন্য যাত্রা। রান্নাঘর, আচ্ছা ঘরটা কিসের জন্য, রান্নার জন্য, সেই কারণে দেখো রান্নার জন্য বা রান্নার নিমিত্ত ঘর। হ্যাঁ, আরো দেখো কার্যালয়, আলয় মানে স্থান, কার্যালয় মানে কার্য বা কাজ এর জন্য যে স্থানটা, যে স্থানটা কাজের জন্য ব্যবহার করা হয় সেটা হচ্ছে কার্যালয়। তাহলে দেখো কাজের জন্য বা কাজের নিমিত্ত আলয়। পুত্র শোক, পুত্র শোক মানে কি, পুত্রের জন্য শোক, পুত্রের জন্য যে দুঃখ সেটা হচ্ছে পুত্র শোক, তাহলে পুত্রের নিমিত্ত বা পুত্রের জন্য শোক। যখন বলছি বসত বাড়ি, তাহলে বাড়িটা কিসের জন্য, বসবাস করার জন্য, সেই কারণে দেখো বসতের নিমিত্ত বা বসতের জন্য বাড়ি। ছাত্রাবাস, আবাস মানে কি, আবাস মানে স্থান, ছাত্রাবাস মানে ছাত্রদের জন্য যে স্থান সেটাকে বলা হয় ছাত্রাবাস, বসবাসের স্থান, ছাত্রদের বসবাসের জন্য যে স্থান সেটা হচ্ছে ছাত্রাবাস, সেই কারণে দেখো ছাত্রদের জন্য বোঝাচ্ছে, ছাত্রদের জন্য আবাস ছাত্রাবাস। এইভাবে যদি জন্য বা নিমিত্ত বোঝায় তাহলেও কিন্তু সেটা চতুর্থী তৎপুরুষ সমাস হয়। তার মানে চতুর্থী তৎপুরুষ সমাস কিন্তু আমরা দুই ভাবে দেখলাম হয়। একটা হচ্ছে কে বা রে বিভক্তি থাকবে, কিন্তু সেই ক্ষেত্রে অবশ্যই কি বোঝাবে, সম্প্রদান বোঝাবে, মানে নিঃস্বার্থভাবে দান হবে। আর একটা কি, জন্য বা নিমিত্ত বোঝাবে, জন্য বা নিমিত্ত বোঝালে সেটাও চতুর্থী তৎপুরুষ সমাস হয়। তার মানে চতুর্থী তৎপুরুষ সমাস আমাদের দুইটা ক্ষেত্র হয়, একটা হচ্ছে কে বা রে বিভক্তি থাকলে যদি সেটা তার সম্প্রদান বোঝায়, আর যদি জন্য বা নিমিত্ত বোঝায়। হ্যাঁ, জন্য বা নিমিত্ত যে কোনোটা তুমি ব্যবহার করতে পারবা, ঠিক আছে। তুমি বলতে পারো হজের নিমিত্ত যাত্রা, আবার এটাও বলতে পারো হজের জন্য যাত্রা, কোনো সমস্যা নেই, জন্য এবং নিমিত্ত একই অর্থবোধক, ঠিক আছে। ওকে, তাহলে কিন্তু আমাদের চতুর্থী তৎপুরুষ সমাস শেষ। বলো চতুর্থী তৎপুরুষ সমাস বুঝতে পেরেছো কিনা, একটু কমেন্ট করে জানাও তো, চতুর্থী বুঝতে পেরেছো কিনা জানাও তো একটু। গুড। দেখো এবার আমরা পঞ্চমী তৎপুরুষ সমাসে আসছে। আমরা আগেই বলেছি যদি আমরা দেখি যে পঞ্চমী বিভক্তি পাচ্ছি তাহলে সেটা পঞ্চমী তৎপুরুষ সমাস হবে। পঞ্চমী বিভক্তি কি কি, এই দেখো আমরা লিখে দিয়েছি হতে থেকে চে। যদি কোনো শব্দকে ভাঙলে আমরা হতে থেকে বা চে পাই তাহলে সেটা পঞ্চমী তৎপুরুষ সমাস হবে। এখন খেয়াল করে দেখো কারামুক্ত, কারামুক্ত মানে কি, কারাগার থেকে যে মুক্ত হয়েছে, কারাগার থেকে মুক্ত। এই দেখো কারা থেকে মুক্ত, থেকে হচ্ছে একটা পঞ্চমী বিভক্তি, তাই এটা পঞ্চমী তৎপুরুষ সমাস। এবার দেখো আরো উদাহরণ দেখছি। আগাগোড়া, আগাগোড়া মানে আমরা কি বুঝি, আগা থেকে একদম গোড়া পর্যন্ত, তাই না। আমরা বলি আগাগোড়া, ঘটনাটার আগাগোড়া আমার জানা, তার মানে ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত আমার জানা, মানে আগা থেকে গোড়া পর্যন্ত। তাহলে এই দেখো আগা থেকে গোড়া, থেকে আছে। আচ্ছা, জলাতঙ্ক, জলাতঙ্ক, আতঙ্ক মানে ভয়, মানে যেই ভয়টা জল থেকে আসে। জলাতঙ্ক রোগ বোঝো, যেটাকে বলা হয় র্যাবিস, ওই যে কুকুর কামড়ালে বা হচ্ছে বিড়াল আঁচড় দিলে র্যাবিস হয়। যখন র্যাবিস হয় তখন কিন্তু জল দেখলে, পানি দেখলে, যাদের র্যাবিস হয় তারা কিন্তু পানি দেখলে ভয় পায়, সেই কারণে সেই রোগটার বাংলা হচ্ছে জলাতঙ্ক। পানি দেখলে ভয় পায় কারণ এই পানিটা ওরা গিলতে পারে না, পানি গিলতে গেলে গলায় প্রচণ্ড ব্যথা হয়, সেই কারণে এটাকে বলা হয় জলাতঙ্ক। যাই হোক, তার মানে তারা কি থেকে ভয় পায়, জল থেকে ভয়টা তাদের কাছে আসে, সেই কারণে দেখো জল থেকে আতঙ্ক থেকে। বজ্জাত, বজ্জাত মানে কি, দেখো জাত মানে হচ্ছে উৎপন্ন, বজ্জাত আমরা বলি না বজ্জাত লোক, তার মানে ওর মানে ও এসেছে হচ্ছে বদ জায়গা থেকে, মানে ওর পরিবারটা হচ্ছে বদ, সেই কারণে ওকে বলা হচ্ছে বজ্জাত। কাউকে যদি বলো যে তুই একটা বজ্জাত লোক, তার মানে হচ্ছে তুমি ওর পরিবারকে গালি দিচ্ছ, ওকে গালি দিচ্ছ না। কিন্তু বজ্জাত, কাউকে বজ্জাত বলা মানে কিন্তু ওকে গালি দেওয়া না, ওর পরিবারকে গালি দেওয়া, কারণ বজ্জাত মানে হচ্ছে বদ জায়গা থেকে ও এসেছে, সেই কারণে ওকে বলে বজ্জাত। তো খেয়াল করে দেখো এই যে বদ থেকে জাত, বদ থেকে সে এসেছে, সেই কারণে সেটা হচ্ছে বজ্জাত। দেখো লক্ষ্য ভ্রষ্ট, ভ্রষ্ট মানে মিস হওয়া, লক্ষ্য ভ্রষ্ট মানে হচ্ছে লক্ষ্য থেকে সরে যাওয়া। লক্ষ্যভ্রষ্ট মানে কি, লক্ষ্য থেকে সরে যাওয়া। তাহলে খেয়াল করে দেখো লক্ষ্য থেকে ভ্রষ্ট, ঠিক আছে। রোগ মুক্ত মানে কি, রোগ থেকে মুক্ত হওয়া, তাহলে এই দেখো রোগ থেকে মুক্ত, থেকে আছে।
আরো দেখো, যুদ্ধোত্তর, উত্তর মানে হচ্ছে পরে, মানে যুদ্ধ থেকে পরের অংশ বোঝায়। যুদ্ধোত্তর বলতে কি বোঝায়? যুদ্ধ থেকে পরের অংশ। আমরা জানি উত্তর মানে হচ্ছে পরবর্তী, তাহলে যুদ্ধোত্তর মানে হচ্ছে যুদ্ধ থেকে পরের অংশ, পরের সময়টা। তাহলে এই যে যুদ্ধ থেকে উত্তর, যুদ্ধোত্তর। দেখো, জন্মান্ধ, জন্মান্ধ মানে হচ্ছে যে জন্ম থেকেই অন্ধ, সে হচ্ছে জন্মান্ধ। তাহলে যে জন্ম থেকে, থেকে বোঝাচ্ছে। সর্বশ্রেষ্ঠ মানে সবার চাইতে যে শ্রেষ্ঠ, সে হচ্ছে সর্বশ্রেষ্ঠ, সবার চাইতে শ্রেষ্ঠ। এই দেখো, সবার থেকে শ্রেষ্ঠ, সর্ব থেকে শ্রেষ্ঠ। আবার দেখো, সর্প ভয়, সর্প মানে সাপ, তার মানে ভয়টা কোত্থেকে আসছে? সাপ থেকে আসছে, সেই কারণে সর্প হতে ভয়। এবার দেখো, পদচ্যুত, চ্যুত মানে হচ্ছে সরে যাওয়া বা বের হয়ে যাওয়া। তো কি থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে? পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, সেই কারণে পদ হতে চ্যুত। দেখো, হতে একটা পঞ্চমী বিভক্তি। আরো উদাহরণ দিচ্ছে, দেখো, বিলাত ফেরত, তাহলে কোথা থেকে ফেরত এসেছে? বিলাত থেকে ফেরত এসেছে, বিলাত থেকে। আদ্যন্ত, ওই যে আগাগোড়ার মতোই, আদ্যন্ত মানে আদি থেকে অন্ত পর্যন্ত, মানে শুরু থেকে শেষ পর্যন্ত। এই দেখো, আদি থেকে অন্ত। বৃত্তচ্যুত, একটু আগে বললাম চ্যুত মানে হচ্ছে সরে যাওয়া, বের হয়ে যাওয়া। তাহলে বৃত্তচ্যুত মানে বৃত্ত থেকে যে বের হয়ে গেছে, বৃত্ত থেকে বের হয়ে গেছে, এই যে বৃত্ত থেকে। পথভ্রষ্ট মানে পথ থেকে যে ভ্রষ্ট হয়ে গেছে, সে ভুল করে অন্যদিকে চলে গেছে, পথ থেকে যে ভ্রষ্ট হয়েছে, পথ থেকে ভ্রষ্ট। এবার দেখো, রাজ্যচ্যুত মানে রাজ্য থেকে যে সরে গেছে, রাজ্য থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, সরিয়ে দেওয়া হয়েছে, রাজ্য থেকে চ্যুত, সে হচ্ছে রাজ্যচ্যুত। খেয়াল করে দেখো, ঋণ মুক্ত, ঋণ মুক্ত তার মানে কি? সে ঋণ থেকে মুক্ত, ঋণ থেকে মুক্ত। খেয়াল করো, বিদেশাগত তার মানে কি? বিদেশাগত মানে বিদেশ থেকে আগত, বিদেশ থেকে আগত, তাহলে বিদেশ থেকে, বিদেশ হতে আগত। শাখাভ্রষ্ট মানে শাখা থেকে সে সরে গেছে, সেই কারণে তাকে বলে শাখাভ্রষ্ট, তাহলে শাখা থেকে ভ্রষ্ট। আবার দেখো, সমাজচ্যুত মানে সমাজ থেকে যে বের হয়ে গেছে, এই যে সমাজ থেকে চ্যুত। পণ মুক্তি, পণ মানে কি? যৌতুক। আমরা জানি আগেকার সময়ে যে পণ দিতে হতো, আমরা যৌতুকের কথা তো আমাদের যেমন অপরিচিত গল্পে আছে না, পণ দেওয়ার কথা? অপরিচিত গল্পে আছে কি? হ্যাঁ আছে, আমাদের অপরিচিত গল্পে পণ দেওয়ার কথা। এই যে পণ দেওয়া, হ্যাঁ, তাহলে দেখো, এই পণ মুক্তি মানে পণ থেকে মুক্তি, পণ থেকে মুক্ত হয়ে যাওয়া, পণ হতে মুক্তি। সত্যভ্রষ্ট মানে সত্য থেকে সরে যাওয়া, সত্যভ্রষ্ট। ক্লিয়ার? এইভাবে যদি হতে থেকে চেয়ে থাকে, তাহলে অবশ্যই সেটা আমাদের পঞ্চমী তৎপুরুষ সমাস হবে। তবে একটা জিনিস আমি বলে দিই, যেমন ধরো বললাম সর্প ভয়, সর্প ভয়, আমরা বললাম সর্প হতে ভয়, সর্প হতে যে ভয়টা আসে। তবে এটা কিন্তু একজন বলছো সর্পের ভয় হয় কিনা। দেখো, সর্পের ভয় বললে কি হয়ে যায়? মনে হচ্ছে সাপটা যে ভয় পাচ্ছে সেটাকে বোঝাচ্ছে। সর্পের ভয় মানে হচ্ছে সাপ ভয় পাচ্ছে। যেমন আমি বলি আমার ভয়, আমার বড় ভয়, তার মানে কি? আমি ভয় পাচ্ছি। তো ঠিক একইভাবে যদি বলে সর্পের ভয়, মানে মনে হচ্ছে যেন সাপটাই ভয় পাচ্ছে। আসলে সর্পের ভয় মানে কি জানো? সাপের ভয় মানে কি? মানে সাপ থেকে যে ভয়টা আসছে সেটাকে বলে সাপের ভয়। বা কাউকে যদি বলা হয় যে তার অন্ধকারের ভয় আছে, অন্ধকারের ভয় আছে মানে অন্ধকার থেকে যে ভয়টা আসছে সেই ভয়টা তার আছে। তার মানে সেই কারণে কিন্তু সর্প ভয়, এটাকে তুমি সর্পের ভয় বললে হবে না, সর্প হতে ভয় এটাই বলতে হবে। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, সমাপ্তি সেটাই বললাম, সর্পের ভয় কিন্তু হবে না, সর্প হতে ভয় হবে। ঠিক আছে? তাহলে একটা জিনিস দেখো, আমরা এই পঞ্চমী তৎপুরুষ সমাসে এমন কয়েকটা জিনিস পাচ্ছি, যেই জিনিসগুলো থাকলে পঞ্চমী তৎপুরুষ সমাস নিয়মিতভাবে হচ্ছে। কি কি থাকলে দেখো, আমরা কি কি পাচ্ছি পঞ্চমী তৎপুরুষ সমাসের ক্ষেত্রে? আমরা পাচ্ছি চ্যুত, জাত, তারপরে পাচ্ছি আগত, চ্যুত, জাত, আগত, তারপর যদি বলে মুক্ত, ভ্রষ্ট। এই শব্দগুলো যদি শব্দের মধ্যে তুমি পাও, তাহলে সেটা বুঝবে অবশ্যই পঞ্চমী তৎপুরুষ সমাস হবে। কি কি? চ্যুত, জাত, আগত, মুক্ত, ভ্রষ্ট, এইগুলো থাকলে সবসময় পঞ্চমী তৎপুরুষ সমাস হবে। ঠিক আছে? হ্যাঁ, থেকে বা হতে যে কোনো একটা দিলেই হবে।
ঠিক আছে, যেমন আমি যখন বলছি ঋণ থেকে মুক্ত, এটা তুমি ঋণ হতে মুক্তও বলতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, তাহলে আমরা পঞ্চমী তৎপুরুষ সমাসের ক্ষেত্রে কি বললাম, যে যে সকল শব্দকে ভাঙলে আমরা পঞ্চমী বিভক্তি পাবো সেগুলো পঞ্চমী তৎপুরুষ সমাস হবে। সেই ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখতে পারো, সেটা হচ্ছে যদি শব্দের মধ্যে চ্যুত, জাত, আগত, মুক্ত, ভ্রষ্ট এই শব্দগুলো থাকে তাহলে সেটা পঞ্চমী তৎপুরুষ সমাস হয়। সর্পকে ভয় হতে পারত না, এটা আমি একটু আগে ব্যাখ্যা করেছি। সাপের ভয় মানে হচ্ছে, আচ্ছা সর্পের ভয় মানে সাপের ভয়, দেখো সাপের ভয় শব্দটার অর্থ কি? সাপের ভয় মানে কি? ভয়টা সাপ থেকে আসছে, সাপ থেকে যে ভয়টা আসছে সেটাই তো সাপের ভয়, তাই না? তো তার মানে সাপ থেকে যে ভয়টা আসে সেটা হচ্ছে সাপের ভয়। সেই কারণে ভয় থাকলে অবশ্যই সেখানে হতে ব্যবহার করতে হবে। সর্প ভয় মানে সাপ হতে ভয়। ঠিক একইভাবে যদি বলি অন্ধকারের ভয়, অন্ধকার হতে ভয়, কথা কি বোঝা গেল? তাহলে ভয় থাকলে সেখানে হতে ব্যবহার করতে হবে। আচ্ছা, তাহলে এখন বলো পঞ্চমীটা বুঝেছো কিনা, বলো পঞ্চমী বিভক্তিটা, পঞ্চমী তৎপুরুষটা বুঝলে কিনা? পঞ্চমী বিভক্তি, পঞ্চমী তৎপুরুষ সমাস, এটা বুঝলে কিনা বলো? আচ্ছা, মোশাররফ খান বলছে সর্পকে ভয় হবে কিনা। সর্প ভয়, সর্পকে ভয়, হ্যাঁ তুমি যদি সর্পকে ভয় দাও তাহলে কিন্তু এটা হবে, এটাও কিন্তু হবে। সর্পকে, কে মানে তখন কিন্তু এটা দ্বিতীয় তৎপুরুষ হয়ে যাবে। আমি কিন্তু এর আগে একবার বলেছিলাম একই শব্দ কিন্তু একাধিক সমাসের মধ্যে আসতে পারে। তো সর্প ভয়, সর্প হতে ভয় এটাও তুমি দিতে পারো, তাহলে হবে কি পঞ্চমী তৎপুরুষ সমাস। আবার সর্পকে ভয় এটাও তুমি দিতে পারো, এটা কিন্তু সেক্ষেত্রে দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়ে যাবে। ঠিক আছে, ওকে, খেয়াল করো, আমরা চলে আসি পরের অংশে। তবে আমি যেটা বললাম, ভয় থাকলে সেটাকে পঞ্চমী তৎপুরুষ দিলেই সেটাই সবচেয়ে এক্স্যাক্ট হবে। ভয় থাকলে পঞ্চমী তৎপুরুষ দিলে সেটাই এক্স্যাক্ট হবে। তারপর আমি এখানে ভয় শব্দটা লিখে দিলাম, যদিও বলে দিয়েছি তারপরও লিখে দিলাম আরেকবার। ভয় থাকলে পঞ্চমী তৎপুরুষ দিলে বেটার হবে। ঠিক আছে, ওকে, পরের অংশে যাই। দেখো এবার আসি আমরা ষষ্ঠী তৎপুরুষ সমাসে। খেয়াল করো, খুবই সিম্পল। ষষ্ঠী তৎপুরুষ মানে হচ্ছে ষষ্ঠী বিভক্তি যদি পাওয়া যায় তাহলে ষষ্ঠী তৎপুরুষ সমাস হবে। তাহলে ষষ্ঠী বিভক্তি কি কি আমরা ইতিমধ্যেই বলেছি। ষষ্ঠী বিভক্তি হচ্ছে র এবং এর, যে কোনো শব্দকে ভাঙলে যদি র অথবা এর পাওয়া যায় তাহলে সেটা ষষ্ঠী তৎপুরুষ সমাস হবে। যেমন চা বাগান, আমরা গতকাল এটা শিখেছিলাম। চা বাগান মানে কিসের বাগান? চা বাগান মানে কিসের বাগান? চা বাগান মানে হচ্ছে চায়ের বাগান, চায়ের। এই দেখো চা এর, এর বিভক্তি আসছে, এরকম যদি এর বিভক্তি থাকে তাহলেও সেটাও কিন্তু ষষ্ঠী তৎপুরুষ সমাস হবে। র বা এর থাকলে সেটা ষষ্ঠী তৎপুরুষ সমাস হবে। খেয়াল করে দেখো, আমরা আরো উদাহরণ দেখি। দেখো রাজপুত্র মানে কি? রাজার পুত্র, এই যে র এসেছে। জাদুঘর মানে কি? যেই ঘরে জাদু থাকে, তাহলে জাদুর ঘর। বৃষ্টিপাত, পাত মানে হচ্ছে পতন, পাত মানে কি? পতন বা পড়া। তাহলে কিসের পাত?